সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার শুক্রবার সকালের নিয়মিত আয়োজন স্যাভলন হেলথ টিপস অনুষ্ঠানটি দেখবার জন্য। এ পর্বে আপনাদের সাথে আছি আমি ডক্টর জিনিয়া জাফরিন। আর আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে শিশুদের অপুষ্টি এবং নানা রকম রোগবালাই। এ নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন একজন দেশবরেণ্য শিশুরোগ বিশেষজ্ঞ। সাথে আছেন ডক্টর সালাউদ্দিন মাহমুদ, সহযোগী অধ্যাপক, শিশু পুষ্টি, লিভার ও পরিপাকতন্ত্র বিভাগ, ঢাকা শিশু হাসপাতাল। আসুন স্যারের সাথে পরিচিত হই এবং জেনে নেই শিশুদের এই অপুষ্টি ও রোগবালাই নিয়ে নানা কিছু। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। স্যার, আজকে আমরা কথা বলবো খুবই একটা ভাইটাল ইস্যু, সেটা হচ্ছে শিশুদের অপুষ্টি এবং রোগবালাই নিয়ে। তো প্রথমে আমি জানতে চাইবো স্যার, কখন আপনারা বলছেন যে শিশুটি অপুষ্টিতে ভুগছে? আপনারা সাধারণত জানেন যে একটা বাচ্চার যে বৃদ্ধি দুরকম হয়, একটা হচ্ছে মানসিক বিকাশ আর একটা হচ্ছে শারীরিক বিকাশ। দুটোই বাচ্চার জন্য খুব জরুরি। একটা বাচ্চার যে বয়সে ধরেন 2 বছরে 12 কেজি 2 বছরে 12 কেজি হওয়ার কথা, 3 বছরে 14 কেজি হওয়ার কথা, এভাবে যে বাচ্চাটা যে বয়সে যতটুকু বড় হওয়ার কথা বা যতটুকু ওজন বা উচ্চতা হওয়ার কথা, যখনই বাচ্চাটা ততটুকু হবে না, তখনই আমরা এটাকে অপুষ্টির দিকে চিন্তা ভাবনা করে থাকি। অন্য দিক দিয়ে যদি আবার চিন্তা করে থাকেন, খাবারের যে মৌলিক উপাদানগুলো, যেমন কার্বোহাইড্রেট বা শর্করা, প্রোটিন বা আমিষ, ফ্যাট বা চর্বি, ভিটামিনস, মিনারেলস, ওয়াটার, এই 6টা উপাদান যখন খাবারে আসলে পর্যাপ্ত পরিমাণে বাচ্চা পাবে না, তখনই কিন্তু অপুষ্টির কারণ হয়ে দাঁড়ায় বাচ্চাটা। তো আমাদের দেশে সাধারণত অপুষ্টিকে দুভাগে ভাগ করা হয়েছে এবং ইন্টারন্যাশনাল গাইডলাইনও তাই বলছে। একটা হচ্ছে মারাত্মক তীব্র অপুষ্টি, এটাকে বলা হয় সিভিয়ার অ্যাকুট ম্যালনিউট্রিশন, এবং আরেকটা হচ্ছে মডারেট অ্যাকুট ম্যালনিউট্রিশন, এটাকে বলা হয় মাঝারি তীব্র অপুষ্টি। স্যার, আমাদের দেশে অপুষ্টি আসলে আমরা এখন কোন লেভেলে আছি? আলহামদুলিল্লাহ, আমরা আগের থেকে অপুষ্টিটা অনেকটা কমিয়ে আনতে পেরেছি। আগে যে রেটটা ছিল আমাদের, যেটাকে বলা হয় স্টান্টিং বা ওয়েস্টিং, সেই দিক দিয়ে চিন্তা করলে, গ্রোথ প্যাটার্ন চিন্তা করলে আগের থেকে কিন্তু অপুষ্টির পরিমাণ এখন অনেকটাই কমে এসছে। এই অপুষ্টিতে একটি শিশু ভুগছে, এটা বোঝার জন্য কি কি লক্ষণ থাকতে পারে? আগেই বলেছি, মারাত্মক তীব্র অপুষ্টি নিয়ে যদি একটা বাচ্চা আসে, তাহলে দেখা যায় তার নানান রকম দেখা যাচ্ছে, ঘন ঘন তার ঠান্ডা কাশি হচ্ছে, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, ঘন ঘন পাতলা পায়খানা হচ্ছে, শরীরে জায়গায় জায়গায় স্কিনে বা চর্মে ইনফেকশন দেখা দিচ্ছে। তো দেখা যায় যে বাচ্চার বৃদ্ধিটাই হচ্ছে না, আসলে যতটুকু খাবার কথা অতটুকু খেতে পারছে না, জ্বর এসছে মাঝে মাঝে। তো নানান সমস্যা নিয়ে তারা আমাদের সাথে প্রেজেন্ট করে। আচ্ছা স্যার, আপনার কি মনে হয় কি কারণে এই অপুষ্টি হচ্ছে? আপনি যদি একটু সকালের দিকে তাকান, দেখবেন যে ভোরবেলা যখন আপনি কর্মক্ষেত্রে বের হন, রাস্তা দিয়ে দেখবেন যে হেঁটে যাচ্ছে লক্ষ লক্ষ হাজার হাজার গার্মেন্টস কর্মীরা হেঁটে যাচ্ছে তাদের কাজের উদ্দেশ্যে। এখানে দেখবেন যে অল্প বয়স্ক মেয়েরা বা মহিলারাই কিন্তু এখানে বেশি, এবং এরাই যদি দেখা যায় যে খুব অল্প বয়সে কর্মজীবী হয়ে যাচ্ছে, এবং এরপরেই দেখা যায় খুব অল্প বয়সে বিয়ে হয়ে যাচ্ছে, এবং বাচ্চাটাও কিন্তু খুব তাড়াতাড়ি তারা নিয়ে ফেলছে। শুধু এখানেই শেষ নয়, দেখা যাচ্ছে একটা বাচ্চার সাথে আরেকটা বাচ্চার মাঝখানের যে ডিস্টেন্সটা, এটাও কম থাকছে। তাহলে দেখা যাচ্ছে যে অপুষ্টির শুরুটা আসলে মা থেকেই শুরু হয়। তাহলে একটা অপুষ্ট মা থেকেই একটা অপুষ্টর বাচ্চার জন্ম হয়। সাধারণত 3টা ফ্যাক্টরকে আমরা দায়ী করে থাকি। প্রথমত মা রিলেটেড ফ্যাক্টর, তারপর ফ্যামিলি রিলেটেড ফ্যাক্টর, এবং আরেকটা হচ্ছে বাচ্চা রিলেটেড ফ্যাক্টর। মা রিলেটেড ফ্যাক্টরের মধ্যে যেটা বলছিলাম, আর্লি ম্যারেজ, তাড়াতাড়ি বিয়ে হয়ে যাওয়া, আর্লি চাইল্ড অ্যাডাপ্টেশন, ওয়ার্কিং মাদার অ্যান্ড ম্যালনারিশ মাদার, অপুষ্ট মা। এরপরে যদি ফ্যামিলি রিলেটেড ফ্যাক্টরে যায়, যখনই একটা ফ্যামিলির যেখানে একটা বাচ্চা ঠিকমতো লালন পালন করার যেই আর্থিক সহায়তা থাকা দরকার সেটা নেই, সেখানেই দেখা যাচ্ছে বছর ঘুরতে না ঘুরতেই একটা, তারপরে দুটো, তো যে কারণে তাদের আর্থিক সচ্ছলতা না থাকাতে দেখা যাচ্ছে ও নর্মালি ও যে খাবারটা পাওয়ার কথা ছিল সেটা ঠিকভাবে পাচ্ছে না। তো এটা হলো কি ফ্যামিলি রিলেটেড ফ্যাক্টর। এখন আসেন বাচ্চা রিলেটেড ফ্যাক্টর। যখনই এই মা থেকে বাচ্চাটার জন্ম হবে, দেখা যাচ্ছে যে পরিপূর্ণ 37 সপ্তাহ পুরো হয়ে বাচ্চাটা হওয়ার কথা বা 2.5 কেজি পরিমাণ ওজন হওয়ার কথা, কিন্তু যখনই তার জন্মটা হচ্ছে তখন দেখা যাচ্ছে 37 সপ্তাহের আগেই হয়ে যাচ্ছে, এবং তার ওজনটাও কিন্তু যে 2.5 কেজি স্বাভাবিক ওজন হওয়ার কথা ছিল তার থেকে কম হচ্ছে। কাজে জন্ম থেকেই কিন্তু তার অপুষ্টিটা রয়ে যাচ্ছে, এবং এইভাবেই বাচ্চা তখন বুকের দুধ যদি ঠিকমতো না পায়, জন্মের পরে যদি বাচ্চাটা বাড়তি খাবার বাইরে শুরু করে দেয়, যে বয়সে যেটা খাওয়ার কথা না, বুকের দুধের পরিবর্তে আর্টিফিশিয়াল কোনো মিল্ক বা কৌটার কোনো দুধ শুরু করে দেয়, এবং সেটার যেটা মোটেও উচিত নয়, এবং সেটার যে পানি বা দুধের সাথে যে মিশ্রণ, যে একটা নির্দিষ্ট নিয়ম, সেই নিয়ম না মেনে দেখা যাচ্ছে এক ফিডার ভর্তি পানিতে আধা চামচ দুধ দিচ্ছে, যেখানে সেটা খুব পাতলা, যে কারণে তার দেখা যাচ্ছে হাতে পায়ে পানি চলে আসছে।
চুলের রং পরিবর্তন হয়ে যাচ্ছে, চামড়ায় ঘা দেখা দিচ্ছে, ঘন ঘন পাতলা পায়খানা হচ্ছে, ঠান্ডা কাশি হচ্ছে। তো তখন থেকে কিন্তু আসলে অপুষ্টি শুরু হয়ে যায় এবং দেখা যায় যদি মাঝারি তীব্র অপুষ্টি হয় তাহলে কমিউনিটিতেই হয়তো স্বাস্থ্যকর্মীর কাছে নির্দেশনা মতো হয়তো ভালো হয়ে যাবে, কিন্তু যদি মারাত্মক তীব্র অপুষ্টি হয় তাহলে অবশ্যই তাকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হবে। তাহলে স্যার আমার প্রশ্ন হচ্ছে এর বিপরীত চিত্রটা নিয়ে, যেটা আপনি বললেন যে 1 কোটা দুধের মধ্যে অনেক 1 চামচ দুধ দিচ্ছে অনেকখানি পানি, ঠিক অপোজিটটা আমি দেখেছি যে দুধের পরিমাণটা বেশি কিন্তু পানির পরিমাণটা কম। দুটোই সেক্ষেত্রে তো জানারও এটা উচিতই নয়। বুকের দুধই যথেষ্ট একটা বাচ্চার 6 মাস বয়স পর্যন্ত, বাড়তি কোনো খাবারের প্রয়োজন নেই 6 মাস বয়স পর্যন্ত। 6 মাস বয়সের পরে বুকের দুধের পাশাপাশি পারিবারিক খাবার হলেই যথেষ্ট। এখানে কোনো আর্টিফিশিয়াল মিল্ক বা বাড়তি দুধের প্রয়োজন নেই। সেক্ষেত্রে কি তাহলে বাচ্চার দুধের চাহিদাটা স্যার কীভাবে মিশবে? বুকের দুধ না, বুকের দুধ যখন বাচ্চা ছেড়ে দিল, তখন ছেড়ে দিল 6 মাস বয়স পর্যন্ত বলা হয়েছে শুধুমাত্র বুকের দুধ, আর 6 মাস বয়সের পর থেকে বুকের দুধের পাশাপাশি বাড়তি খাবার। বুকের দুধ তো 2 বছর বয়স পর্যন্ত চলবে। এই 2 বছরের পরেরটা কি? আচ্ছা, এই 2 বছরের পরে সেটা যদি বাচ্চা পারিবারিক খাবার, যে ফ্যামিলি ডায়েট আমরা যেটা, এটা খাবে, তারপরে যদি কোনো দুধ সে খেতে চায় তখন সে একবেলা খেতে পারে, কিন্তু তখন পারিবারিক খাবারটাই কিন্তু জরুরি। আবার স্যার আমি অনেক শিক্ষিত পরিবারেও দেখেছি যে তারা হয়তো করে কি যে এক ধরনের খাবার বেশি দেয়, তাদের মেইন কনসার্নটা থাকে বাচ্চাটা ওজন হচ্ছে না, শুধু সেরিলাক বা শুধু সুজি বা শুধু খিচুড়ি। এই একদমই ভ্রান্ত ধারণা। আপনার পারিবারিক খাবারটাই যদি ঠিকভাবে দেন, যেমন 6 মাসের বয়সের পর থেকে যদি সারা দিনে 3 থেকে 4 ঘন্টা স্পেসিংয়ে আপনি 3 বার বুকের দুধ আর 3 বার বাড়তি খাবার, যেমন নরম ভাত হতে পারে, খিচুড়ি হতে পারে, পারিবারিক যে খাবারটা আছে এটাই যদি ঠিকভাবে দেন, সবজি নিয়ে ওর মধ্যে কিছু মাছ ম্যাশড করে দিলেন, তাহলে কিন্তু বাচ্চা স্বাভাবিকভাবে আপনাকে বা আমাকে কিন্তু, আপনার বাবা মা বা আমার বাবা মা কিন্তু এভাবেই বড় করেছে। কিন্তু অনেক সময় মায়েরা কমপ্লেন করেন যে বাচ্চা খেতে চায় না, একটা স্পেসিফিক ফুড খেতে চায়, হয়তো সুজি খেতে চায়, তারা ওটাই কন্টিনিউ করে। এটা চিত্রটা আরো অদ্ভুত। 2-3 বছরের যে বাচ্চা, সে বাচ্চাটা কিভাবে খাওয়াচ্ছে যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন সামনে একটা টিভি সেট খোলা অথবা হাতে ট্যাব অথবা মোবাইল। বাচ্চাটার কোনো মুভমেন্ট নেই, বাচ্চা বসে আছে এবং বাচ্চাকে একটা নির্দিষ্ট সময় পর পর মুখে খাবারটা ঠেলে দেওয়া হচ্ছে। তো বাচ্চাটা হয়তো মার সাথে এই বয়সে পারবে না দেখে সে নিচ্ছে, কিন্তু বলা হয়েছে জোর করে খাওয়ানো খাবার হয় বমি হবে অথবা পায়খানার সাথে, শরীরের কোনো কাজে লাগবে না। কিন্তু স্যার অনেক সময় দেখা যায় বাচ্চাটা ওয়েট গেইনও করছে কিন্তু অপুষ্টিতে ভুগছে। হ্যাঁ, ওটা আবার ওবেসিটি বলে থাকি আমরা। ওবেসিটিটাও এক ধরনের অপুষ্টি, বাট কোয়ালিটি অফ লাইফ এখানে কিন্তু ইমপ্রুভ করে না। কেন হচ্ছে না আপনি দেখেন, ছোটোবেলায় আপনার ভাই বা আপনার যারা ছিল ফ্যামিলিতে তাদেরকে দেখবেন, ইভেন আপনারাও যদি ছোটোবেলায় খেলাধুলা করেছেন, যারা আমরা বিকালে খেলতে যেতাম, এরা বিকালে খেলে আসতে কিন্তু আমাদের অসম্ভব রকম খিদে লাগতো, টায়ার্ড হয়ে যেতাম, কিন্তু মা খেতে দিত না। মা বলতো যে না, এখন না, রাতের বেলা খাবে, এখন অল্প করে খাও। বাচ্চাদের এখন খেলাধুলার জায়গা কোথায়, বাচ্চারা খেলবে কোথায়? বাসার ভিতরে একটা মানে কি বলবো, একটা খাঁচার ভিতরে ফার্মের মুরগির ঠিক যেভাবে থাকে বাচ্চাটা ওভাবেই বড় হচ্ছে। ইভেন তার পাশের ফ্ল্যাটের বাচ্চাদের সাথে ইন্টারাকশনের সুযোগ নাই। তো এ কারণে বাচ্চার যদি কায়িক পরিশ্রম না হয় তাহলে বাচ্চা তো খিদে লাগবে না। তো মায়ের যে কমপ্লেন বাচ্চা খাচ্ছে না, কথাটা ঠিক নয়। কথা হচ্ছে বাচ্চার যেভাবে জীবনযাপন করার কথা তার সেভাবে করতে দেয়া হচ্ছে না। দেখা যায় পাশের ফ্ল্যাটের বাচ্চাটার সাথে মিশতে দেওয়া হচ্ছে না। হয়তো আপনি বলবেন এখন তো মাঠ নেই, ও খেলবে কোথায়? আপনি ফ্ল্যাটের নিচেই যতটুকু জায়গা আছে এখানে আপনি সাইকেল চালাতে পারেন, এখানে আপনি দড়ি দিয়ে স্কিপিং করতে পারেন। বলে এই সীমাবদ্ধতার মধ্যেই তো আপনাকে তার কাজে লাগাতে হবে। শুধু বাসায় বসে থেকে টিভি ট্যাব কম্পিউটার দেখিয়ে খাওয়াবেন, কোনোদিনই রুচি হবে না এবং সেই খাবার কিন্তু ওইভাবে শরীরেও লাগবে না। খাওয়ার প্রতি ওর একটা বিতৃষ্ণা চলে আসবে। যখনই দেখবেন খাওয়ার বাটি নিয়ে চামচ নিয়ে মা রেডি হচ্ছে, তখনই বাচ্চা একটা ক্রাইং পিরিয়ড শুরু হয়ে যায়, একটা ভীত সন্ত্রস্ত যে না আমি খাবো না। এর কারণ কি? এই জোর করে খাওয়ানোতে প্রত্যেকটা বাটি, প্রত্যেকটা চামচ, প্রত্যেকটা প্লেট দেখলেই বাচ্চা একটা আতঙ্ক শুরু হয়ে যায় এবং বাচ্চা খেতে চায় না, খাওয়ার প্রতি ভয়। এবং এটার থেকে এত বাজে অবস্থা একটা পর্যায়ে গিয়ে আমাদের কাছে দেখা গেছে অনেক মা এসে কমপ্লেন করছে, কান্নাকাটি করছে যে আমার বাচ্চা 1 নলা পর্যন্ত খেতে চাচ্ছে না, আগে যাও খেত এখন তাও খেতে পারছে না। এর মূল কারণ হচ্ছে প্রথম থেকেই জোর করা উচিত হয়নি। আপনি এই বয়সে তো ধরেন আপনি হয়তো 15-20 মিনিট বা 25 মিনিট সময় নিয়ে খাবেন, তারপর আপনি চাকরিতে যাবেন। তা আপনি চাকরি করেন, আপনার দুপুরেও লাঞ্চ টাইম খুব সীমিত, এর মধ্যে আপনার নামাজ পড়তে হবে, খাওয়া দাওয়া করতে হবে। আমার বাচ্চা তো চাকরি করছে না, আমার বাচ্চা তো কোথাও যাবে না, তা আমার বাচ্চাকে কেন 15-20 মিনিটে বসিয়ে, আধা ঘন্টায় বসিয়ে বাটিটা শেষ করতে হবে? আপনি তাকে ফ্রি করে দেন, তাকে খেলাধুলা করতে দেন, এর মাঝে আপনি 2-3 মিনিট পর পর 1 নলা করে দিয়ে চলে আসেন, আপনি আপনার কাজে ব্যস্ত থাকেন। প্রবলেম হচ্ছে আপনি যখন 1 ঘন্টা সময় নিয়ে বসবেন,
বাটি চামচ শেষ না করে এখান থেকে উঠবেন না, তখন তো আমার বাচ্চা এক আতঙ্কগ্রস্ত হয়ে যাবে, না আমি তো খাবো না। স্যার আরেকটা যেটা ইস্যু আমার কাছে মনে হয় যে আমার মনে হয় ফ্যামিলিয়াল এনভায়রনমেন্টে বাচ্চাকে খেতে দেওয়া উচিত। সবাই যখন খেতে বসছে হাতে ধরে, আপনি কিভাবে দেখছেন এটা? খুবই একটা জরুরি কথা বলেছেন। একদম ফ্যামিলিয়ার এনভায়রনমেন্টই থাকা উচিত, এবং সেটা যে খাওয়ার এনভায়রনমেন্টই হতে হবে, নট লাইক দ্যাট। হ্যাঁ, সবাই খেতে বসছে, সে সবার ওখান থেকেই শেয়ার করে একটু খেলো, সে খেলছে, খেলার মাঝেও কিন্তু খাওয়া যায়। এমন না যে এটা খেলার সময় আমি খেতে পারবো না। এখন তো ওর মানে খাওয়াটাকেও একটা খেলার পর্যায়ে নিয়ে যেতে হবে, তখন সে বুঝবে না দিস ইজ দ্য এনজয়। খাওয়াটাকে তো এনজয় করতে হবে। যদি সে এনজয় না করে তাহলে তো এই রুচিও থাকবে না এবং সেই খাবার শরীরেও লাগবে না। একটু যারা সলিড ফুড খেতে পারে, আমরা কিন্তু যেহেতু আমাদের লাইফস্টাইলে অনেক চেঞ্জ এসে গেছে, আমরা ইজিলি খাবারগুলো তাদেরকেও দিই, যেমন বার্গার বা ফ্রাইস, বাচ্চাদের নাগেটস, এগুলো খুব প্রিয়। এটাতেও কেউ কিন্তু বাচ্চারা আরেক ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে, সেটা হচ্ছে তারা মোটা হয়ে যাচ্ছে। এটাকে আপনি কিভাবে দেখছেন? বাসার যে পুষ্টিকর খাবারটা, এটা যদি খেতে হয় তাহলে আপনার পেটে খিদে থাকতে হবে। আর এই যে খিদেটা যদি থাকতেই হয়, তাহলে আপনাকে বাইরের খাবার যদি খেয়েই আসে সে, তাহলে কিন্তু ঘরের খাবার খাওয়ার আর রুচি থাকছে না। তাহলে দুটো ক্ষতি হচ্ছে, একটা হচ্ছে বাইরের খাবারটা শরীরে লাগছেই না, আরেকটা হচ্ছে ঘরের পুষ্টিকর খাবারটাও আপনি খাওয়াতে পারলেন না। এক্ষেত্রে আমি সবার মাকে, বিশেষ করে বাবা মাকে পরামর্শ দেব যে আপনারা দয়া করে স্কুলে দেখবেন যে আপনারই ছেলে বা মেয়ে এসে বলছে যে সবাই টাকা নিয়ে আসে, আমাকে 10 টাকা 20 টাকা, আমিও কিছু কিনে খাবো ক্যান্টিন থেকে, সবাই খাচ্ছে, এই কাজ করবেন না। এটা করলে যেটা হবে, বাচ্চার ওই যে বাইরের খাবারটা খাবে, তখন ঘরের খাবার খাওয়ার কোনো রুচিই থাকবে না। বাসার থেকে যদি পারেন পুষ্টিকর টিফিন তৈরি করে দিতে পারেন, হতে পারে পাউরুটি স্লাইস সাথে ডিম, খুব পুষ্টিকর নাস্তা, এটা দিয়ে দিতে পারেন, ওটা সে ওখানে খেলো। আমার মনে হয় এতে তার বাইরের রোগবালাই থেকেও সে অনেকটা মুক্ত হবে এবং তার শরীর স্বাস্থ্য তো ঠিক থাকবে। একটা ছোট্ট উত্তর নিয়ে স্যার আমরা বিরতিতে যাব। আরেকটা কমন সমস্যা দেখা যায় যে অনেক মাই আমি দেখেছি যে বাচ্চা বড় হয়ে গেছে, 6-7 বছর হয়ে গেছে, কিন্তু তারপরেও তার জন্য আলাদা রান্না হচ্ছে। এটা কি উচিত? একদমই উচিত না। বলাই আছে যে 1 বছরের পর থেকে আস্তে আস্তে ফ্যামিলি ডায়েটে এবং 2 বছর থেকে পুরোপুরি ফ্যামিলি ডায়েটে বাচ্চা চলে আসতে পারবে, তবে অবশ্যই ঝালের পরিমাণটা কম দিতে হবে এবং মশলার পরিমাণটাও কম দিতে হবে। তো অনেক কিছু জানলাম আপনার কাছ থেকে, আর অনেক কিছু জানবো। সময় হয়ে গেল একটা বিজ্ঞাপন বিরতি। দর্শক, সময় হয়ে গেল একটা বিজ্ঞাপন বিরতির পরে আবার আলোচনায় ফিরবো। সে পর্যন্ত চোখ রাখুন এটিএন বাংলার পর্দায়। দর্শক, ফিরে এলাম বিরতির পর থেকে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। চলুন আলোচনায় ফিরি। এবার স্যার একটু আসি রোগবালাই, এইগুলো থেকে পরিত্রাণের ব্যাপারটা নিয়ে। আপনি তো বললেন যে এই সমস্যাগুলো আপনারা পাচ্ছেন। আমরা এর থেকে, আমরা যারা বাচ্চার মায়েরা আছি, কিভাবে এর থেকে পরিত্রাণ পাবো? খুবই সহজ। 6 মাস বয়স পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ, 6 মাস বয়সের পর থেকে বাইরের কোনো খাবারে না গিয়ে বুকের দুধের পাশাপাশি পারিবারিক খাবার দেওয়া এবং সহজপাচ্য করে সহজে যাতে বাচ্চা হজম করতে পারে নরম করে খাবার দেওয়া। 1 বছর হয়ে গিয়েছে, 1.5 বছর হয়ে গিয়েছে, আস্তে আস্তে বুকের দুধ তো খাবেই, তার পাশাপাশি পারিবারিক খাবারের পরিমাণটা বাড়িয়ে দেওয়া। যখন স্কুলে যাওয়ার সময় হয়েছে, স্কুলে কখনোই বাইরের খাবার অ্যালাউ না করা, বাসার থেকেই টিফিন তৈরি করে দেওয়া, বরঞ্চ বাইরের যেটা সে খেতে চাচ্ছে সেটা যদি বাসার থেকেই স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি করে দেওয়া যায়, তাহলে কিন্তু আমার বাচ্চা এখন যে রোগবালাইগুলো হচ্ছে সেগুলো থেকে কিন্তু তারা মুক্ত থাকবে। আচ্ছা, যেহেতু রোগবালাইয়ের প্রসঙ্গ আসলোই স্যার, তাহলে জানতে চাইবো এখন আপনার কাছে কি কি রোগ নিয়ে বাচ্চারা আসছেন? এখন মূলত 2 বা 3টা রোগ খুব বেশি হচ্ছে। একটা হচ্ছে এখন তো গরমকাল থেকে আস্তে আস্তে শীতকাল চলে আসছে, এই সময় আসলে একটা ভাইরাস আছে রোটা ভাইরাস, এই ভাইরাসের সেটা অনেক বেড়ে যায় এবং দেখা যায় যে বাচ্চাদের বমি পায়খানা, খুব ফুড পয়জনিং যেটা আপনাকে বলি, এরপরে বমি পায়খানা শুরু হয়। আগে হয় বমি, পরে শুরু হয় পায়খানা এবং প্রচুর পানি যায়। এই সময় বাচ্চা ডিহাইড্রেটেড হয়ে পড়ে, এরকম প্রচুর বাচ্চা পাচ্ছি আমরা বমি পায়খানা সহ। পাশাপাশি বাইরের খাবার খাওয়ার কারণে বাচ্চাদের জন্ডিস হয়, সাধারণত এই ভাইরাস দিয়ে বাচ্চাদের জন্ডিসটা বেশি হয়। এই জন্ডিসের রোগীও আমরা পাচ্ছি ঢাকা শিশু হাসপাতালে। আচ্ছা, আর তো জ্বর আছেই, সিজনাল যে জ্বরটা, আর সিজনাল বা ভাইরাস জ্বর এটা আছেই। তবে আগে যে আপনারা খুব যেটা নিয়ে আমরা আতঙ্কিত ছিলাম, ডেঙ্গু জ্বর, সেই জ্বরের সেটা অনেকটাই কমে এসেছে। এবার স্যার এই যে বললেন আপনি পাতলা পায়খানাটা তো আমরা সবাই কম বেশি আতঙ্কিত হয়ে যায়, বাচ্চার পাতলা পায়খানা। এবং আমাদের দেশে কমন প্র্যাকটিস হচ্ছে অ্যান্টিবায়োটিক শুরু করে দেয়, ডাক্তারের কাছ থেকেই শুনেই হোক বা ফার্মেসির কাছ থেকে। আসলে কি ট্রিটমেন্ট করবো এবং কখন ডাক্তারের কাছে যাব? সত্যি কথা বলার জন্য ধন্যবাদ। আসলে এই ওষুধটা দেখা গেছে আসলে যে খুব মানে অর্ধশিক্ষিত বা অশিক্ষিত যারা, তারা শিক্ষিত মানুষের জন্য কিন্তু এই কাজটা করছে। যে দেখা যাচ্ছে না আমি যাব না, আমি একটা অ্যান্টিবায়োটিক খাইয়ে দেই। দেখেন আমাদের পেটে 2 ধরনের ব্যাকটেরিয়া থাকে, একটা হচ্ছে বন্ধু ব্যাকটেরিয়া আর কিছু হচ্ছে শত্রু ব্যাকটেরিয়া। বন্ধু ব্যাকটেরিয়া অলওয়েজ ডমিনেট করে শত্রু ব্যাকটেরিয়াগুলোকে। অ্যান্টিবায়োটিক যদি আপনার আসলেই প্রয়োজন না থাকে, তারা গিয়ে কিন্তু আপনার পেটের যে বন্ধু ব্যাকটেরিয়াগুলো, যারা আপনার হয়ে যুদ্ধ করবে জীবাণুর সাথে, এরা কিন্তু কমে যায়।
যখনই কমে যাবে তখন কিন্তু শত্রু ব্যাকটেরিয়াগুলো আবার আরও হ্যাঁ, প্রাদুর্ভাব বেড়ে যাবে। কাজে অ্যান্টিবায়োটিক কিন্তু আপনার বাচ্চার উপকার তো হচ্ছেই না, বরং ক্ষতি হচ্ছে। চিত্রটা হচ্ছে এরকম, প্রথমে একটা দোকানের কাছে যাওয়া, পরে কারো কাছ থেকে ফোনে ওষুধ শুনে নেওয়া, তারপরে যখন হচ্ছে না তারপরে ডাক্তারের কাছে যাওয়া। এতে কিন্তু যখনই বাচ্চার পায়খানাটা 4-5 দিনের মাথায় না গিয়ে যখন আপনি 7-8 দিন 10 দিনের মাথায় ডাক্তারের কাছে যাবেন, তখন কিন্তু ওর ভালো হতেও অনেক সময় লাগছে এবং কখনো কখনো কিডনি পানির রয়েছে। অভাব বা পানি শূন্যতা দেখা দিয়ে হাসপাতালেও ভর্তি হতে হচ্ছে হাতে স্যালাইন দেওয়ার জন্য। তো এজন্য আমি সবার পরামর্শ দিব, খাবার স্যালাইন আমরা এখন অনেক সচেতন। খাবার একটু পায়খানা হলে প্রতিবার পায়খানার পর একটা সুন্দর হিসাব আছে। আমরা সাধারণত একটা রাফ হিসাব করে থাকি যে বডি ওয়েট যদি হয় 5 বা 6 কেজি, তার ডাবল চা চামচ, তাহলে 8 থেকে 10 চামচ প্রতিবার পায়খানার পর যদি তাকে খাবার স্যালাইন খাওয়ানো যায়, তাহলে কিন্তু বাচ্চাটা পায়খানা হলেও দুর্বল হবে না, পানির শূন্যতা দেখা দিবে না, হাসপাতালে যাওয়ার প্রয়োজন হবে না। এই পায়খানাটা যে হয় সিজন চেঞ্জের সময়, এটা কিন্তু 4-5 দিন থাকে, তারপরে এমনিতেই ভালো হয়ে যায়। এবার স্যার আসি একটু জন্ডিস প্রসঙ্গে। জন্ডিসটা কেন হচ্ছে এই সময়? বাচ্চাদের জন্ডিস হয় সাধারণত বাইরের যে খাবার, আসলে ওই একই খাবার আবার একই ক্যান্টিনের খাবার খাচ্ছে, বাইরের থেকে আইসক্রিম কিনে খাচ্ছে, যেটা আপনার যাওয়া আসার পথে আপনার বাচ্চার আপনার প্রতি একটা বায়না থাকে। সমস্যার শুরু তখনই। এই পানিবাহিত জন্ডিসটা সাধারণত পানিবাহিত রোগ, এবং দেখা যায় যেসব খাবারের চটপটির যে পানিটা বা আপনার আইসক্রিমের যে পানিটা বা ফুরানো পানি না নিয়ে ক্যান্টিনের যে পানিটা এটা খাচ্ছে, যেটা খেয়ে পানিবাহিত রোগ, এদের হেপাটাইটিস এ ভাইরাস দিয়ে এদের জন্ডিসটা বেশি হয়, বড়দের হয় ই ভাইরাস দিয়ে। স্যার এবার একটু আসি সিজনাল জ্বরটা নিয়ে। তো এই জ্বরে ঠিক কখন আমরা ওষুধ দিব, এবং অনেক সময় আপনারা বলেন যে ওষুধ মুখে না দিয়ে দেখা যায় যে আমরা সাপোজিটরি হিসেবে দিই। জাস্ট এটুকু একটু জানতে চাইবো, এবং এই সময় বাচ্চার গোসল, গা মুছানো, এই যত্নটা কেমন হবে? আচ্ছা, জ্বরের সময় সবাই আবার আতঙ্কিত হয়ে প্রথম থেকেই দেখা যায় প্রথম বা দ্বিতীয় দিনে জ্বর কমছে না, দেখা যায় সেই একই পাতলা পায়খানার মতো অ্যান্টিবায়োটিক শুরু করে দেয়। এখানেও আবারও বলবো একদমই দরকার নেই। আপনারা সবাই জানেন আপনাদের নিজেদের জ্বর হলেও 4-5 দিন থাকে, তারপরে ভালো হয়ে যায়। ভাইরাস জ্বরও তাই। এ সময় জ্বরের সাথে যুদ্ধ করাটা জরুরি। যুদ্ধটা দুরকম হতে পারে, একটা হচ্ছে ওষুধ দিয়ে, আরেকটা হচ্ছে ওষুধ ছাড়া। ওষুধ ছাড়া যেটা হতে পারে, আপনি কাপড় একটু কুসুম কুসুম গরম পানিতে কাপড়টা ভিজিয়ে গাটা মুছিয়ে দিলেন, বারবার স্পঞ্জ করে দিলেন, এতে শরীরের তাপটা কমে আসবে, বাচ্চা ভালো থাকবে। যদি দেখা যায় তাতেও কাজ হচ্ছে না, তারপরে আপনি প্যারাসিটামল জাতীয় সিরাপ আছে, আমাদের দেশে এই সময় আইবুপ্রোফেন বা অন্য যে জ্বর কমানোর যে ওষুধগুলো আছে এগুলো ব্যবহার করা উচিত নয়, কারণ এই সময় ডেঙ্গু জ্বরের একটা প্রকোপ থাকাতে এটার একটা সাইড ইফেক্ট আছে ডেঙ্গু জ্বরে। কাজে প্যারাসিটামলই এই সময় নিরাপদ এবং সেফ হবে। তো প্যারাসিটামল প্রত্যেকটা বাচ্চার নির্দিষ্ট বয়সে একটা নির্দিষ্ট ডোজ আছে, এই ডোজটা মেনটেন করতে হয়। এই ডোজটা যদি ঠিকভাবে না দেন, যেমন একটা বাচ্চার 1 বছরে 1 চামচ করে 4 বেলা খাওয়ার কথা, সাধারণত বডি ওয়েট হিসাবে এটা ডিপেন্ড করে। যদি দেখা গেলো আপনি এখানে 1.25 চামচ বা আধা চামচ দিলেন, তখনই তো জ্বরটা কমছে না। তো সেক্ষেত্রে ডোজটা ঠিক থাকতে হবে। তবে কখনো কখনো যদি অনেক বেশি জ্বর 102-3 হয়ে যায়, তখন আমরা বলি যে সাপোজিটরি ব্যবহার করা যেতে পারে। তবে সেটা শুধুমাত্র ওই সময়ই, রুটিনলি নয়। যখন অনেক বেশি জ্বর আসবে শুধু ওই সময়ই এটা ব্যবহার করা যাবে। এবং কতক্ষণ পর পর আমি ওষুধ দিতে আচ্ছা, পারি স্যার? ইউজুয়ালি 6 ঘন্টা পর পর একবার খাওয়ালে বা সাপোজিটরি দিলে 6 ঘন্টা পরে আরেকবার ব্যবহার করা যায়। স্যার আমরা এসে পড়েছি অনুষ্ঠানের একদম শেষ দিকে। আপনি যদি আমার যারা দর্শক আছেন, বাবা মা দেখছেন, তাদের জন্য বলতেন বাচ্চাদের রোগের সময় কি কি লক্ষণ দেখলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত? দেখেন, বাচ্চাদের যেটা হচ্ছে এখন খুব বেশি, পাতলা পায়খানা হচ্ছে, বমি হচ্ছে। তো সেক্ষেত্রে দেখবেন যে একটা বাচ্চা যদি দেখা যায় বমি পায়খানার সময় তার প্রস্রাবটা কমে যাচ্ছে, পেশাবটা খুব হচ্ছে না, প্রচুর পরিমাণে হচ্ছে, খাবার স্যালাইন খাওয়াচ্ছেন, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে বমি হয়ে যাচ্ছে, এদিক দিয়ে পেশাবও কমে যাচ্ছে, এই সময় কিন্তু কিডনির উপরে চাপ বেড়ে যায় এবং জরুরি ভিত্তিতে ডাক্তার এবং প্রয়োজন হলে হাসপাতালে যোগাযোগ করবেন। আর জন্ডিসের ব্যাপারে বলবো, জন্ডিসের ব্যাপারে বাচ্চাদের দেখা যায় যখন জন্ডিসটা শুরু হতে থাকে তখন বাচ্চাদের একটু বমি ভাব হয়, বাচ্চারা ক্ষুধামন্দায় ভোগে। এই সময় হয়তো তারা দুর্বল হয়ে পড়ে, স্কুলেও যেতে চায় না, আপনারা হয়তো তাদেরকে শুধু বকাবকি করেন। এই ধরনের সিচুয়েশন হলে অবশ্যই আপনার চিকিৎসকের শরণাপন্ন হন। বাচ্চা কেন খাচ্ছে না, বাচ্চাকে আসলে অসুস্থ বোধ করছে কিনা একটু খেয়াল করেন, তাহলেই দেখবেন বাচ্চাটা কিন্তু বিভিন্ন অসুস্থতা থেকে মুক্ত রাখতে পারবে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ব্যস্ত সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য। আগামী কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আপনার সাথে আবার দেখা হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এটিএন বাংলা কর্তৃপক্ষকেও অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনার বাড়িতে যে শিশুটি বড় হচ্ছে তা কিন্তু আমার আপনার আগামী প্রজন্ম। তাই এদের কোনো রোগের লক্ষণ দেখা মাত্রই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন। দর্শক, সময় হয়ে গেল আজকের অনুষ্ঠানে স্যাভলন হেলথ টিপস দেখবার। চলুন দেখে আসি কি আছে আজকের হেলথ টিপসে। শিশুদের অসুখ বিসুখ,
জন্ম হওয়ার পর থেকেই সংক্রামক রোগ সহ নানা অসুখে আক্রান্ত হয় শিশুরা। বাড়ির শিশু একটু অসুস্থ হলেই দুশ্চিন্তায় পড়ে যায় পরিবারের সবাই। আসুন শিশুর নানা রোগ সম্পর্কে কিছু ধারণা নেওয়া যাক। জ্বর। অসুস্থ শিশুকে চিকিৎসকের কাছে নেওয়ার প্রধান উপসর্গ হল জ্বর। যদিও বেশিরভাগ ক্ষেত্রে এটি হয়ে থাকে ভাইরাসজনিত কারণে, কিন্তু মারাত্মক কিছু ব্যাকটেরিয়ার সংক্রমণ সেপসিস শিশুকে বিপদে ঠেলে দেয়। বর্তমানে রোগ প্রতিরোধক টিকাদানের সাহায্যে এ ধরনের মারাত্মক কিছু রোগ সংক্রমণ থেকে শিশুরা নিস্তার পাচ্ছে। পেট ব্যথা। এটিও শিশু বয়সের এক প্রধান উপসর্গ। কোষ্ঠবদ্ধতা, মানসিক চাপ, ইউটিআই বা আন্ত্রিক অসুখ, এসবে মূলত শিশু পেট ব্যথার কথা বলে। ৩ বছর বয়সের নিচে অ্যাপেন্ডিসাইটিস রোগ নির্ণয় ক্লিনিক্যালি বেশ কষ্টসাধ্য। গাভীর দুধ সহ্য না করতে পারলে শিশুর এই উপসর্গ দেখা দেয়। পেট ব্যথার সঙ্গে মলে রক্ত দেখা গেলে তা বিভিন্ন বয়সের শিশুর ভিন্ন ভিন্ন রোগের ধারণা দেয়। শ্বাসকষ্ট। জ্বরে ভোগা শিশু ঘন ঘন শ্বাস নিতে পারে। জ্বর, ঘাড় নাড়াতে সমস্যা, লালা ঝরা, ঢোক গিলতে অসুবিধা, শ্বাস প্রশ্বাসে সাঁই সাঁই শব্দ, শ্বাস বন্ধ অবস্থা বা নীল হয়ে যাওয়া, এসব বিষয় এক্ষেত্রে অনুসন্ধান করতে হয়। গ্রুপের কারণে শিশু বয়সে শ্বাসের শব্দ দূর থেকে শোনা যায়। হিপ ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে শিশু ইপিগ্লোটাইসিস নামে রোগ থেকে মুক্তি পাচ্ছে। বমি। বমি শিশু বয়সে সচরাচর উপসর্গ। ভাইরাসজনিত উদরাময় রোগে বা জিই রিফ্লুক্সে এটি প্রায় হয়ে থাকে। অন্ননালীর কোনো অ্যাবট্রাকশনে পিত্তরস বমি হয়ে থাকে। বমির সঙ্গে রক্ত দেখা যায় কিনা তা খতিয়ে দেখতে হবে। যে বাচ্চার মাথার সাইজ বেশ দ্রুত বৃদ্ধি পায় বা হাইড্রোরকফলাসে ভোগা শিশু বমি নিয়ে আসে। ডায়াবেটিস আক্রান্ত শিশু রোগী বেশি প্রস্রাব বা বমি নিয়ে হাজির হতে পারে। বমি, জ্বর এসব লক্ষণ মেনিনজাইটিস কান পাকা অসুখে ভোগা রোগীতে থাকতে পারে। আপনারা যদি আমাদের এই অনুষ্ঠান বা এটিএন বাংলা যে কোনো অনুষ্ঠান দেখতে চান তাহলে ইউটিউবে লগ ইন করুন এই ঠিকানায়। এটিএন বাংলার সকল অনুষ্ঠান ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/atntube-program অথবা www.atntube.com এবং সাবস্ক্রাইব করে এটিএন বাংলার সঙ্গে থাকুন। ফেসবুকে আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.facebook.com/atntube-program। এই ছিল আজকের আয়োজনে। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথি নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশের সবাইকে। আল্লাহ হাফেজ।